আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন সময় কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমরা যারা স্টুডেন্ট আছি মানে এখনও পড়াশোনা করি, অর্থাৎ আমরা ডিপেন্ডেন্ট, আমাদের পিতা মাতা অথবা আমাদের অভিভাবকের উপরে আমরা নির্ভরশীল, তারা কিভাবে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করতে পারি। এবং এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ প্রশ্নই আসে, আমি এখন ছাত্র, আমি কি মালয়েশিয়াতে যেতে পারবো? আমি এখন ছাত্র, আমি কি ভারতে যেতে পারবো? আমি এখন ছাত্র, আমি কি ইন্দোনেশিয়াতে যেতে পারবো? এক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে। আমি সবগুলো বিষয় তো আলোচনা করতে পারবো না, কারণ আমি এত জ্ঞানী মানুষ না বা এত বেশি বুঝিও না। আমি বিভিন্ন জায়গায় পড়ে এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আশেপাশের থেকে শুনে যতটুকু বুঝি আমি ততটুকুই আলোচনা করব আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। তো যারা এমন আছেন যে যারা বর্তমানে ছাত্র, দেশের বাইরে যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, তারা শুধুমাত্র আমার আলোচনাটা শুনতে পারেন। অন্যান্যদের কাছে বিরক্ত লাগলে তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করি। যারা এখনও ছাত্র আছেন তাদের জন্য কোন কোন দেশে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, বা তাদের জন্য অ্যাপ্লাই করাটা আসলেও গ্রহণযোগ্য কতটুকু হবে বা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে একটা এমবাসি বা হাই কমিশনের ক্ষেত্রে। তো চলুন দেরি না করে আলোচনাটি শুরু করি। স্টুডেন্টের কয়েকটি ক্যাটাগরি আছে। একটা হচ্ছে স্কুল স্টুডেন্ট বা আন্ডার 18 বা কলেজ স্টুডেন্ট হতে পারে, একই কথা, আন্ডার 18ই হয় সাধারণত। তো আন্ডার 18 যদি হয়ে থাকে, অর্থাৎ 18 বছরের নিচে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে একজন স্টুডেন্ট একা দেশের বাহিরে বেড়াতে যাবে, এই জিনিসটা অতটা গ্রহণযোগ্যতা পায় না। সেক্ষেত্রে সাথে একজন লিগ্যাল গার্ডিয়ান অথবা বাবা অথবা মা অথবা বড় ভাই অথবা বড় বোন বা খুব কাছের কোনো আত্মীয় স্বজন, তারা সাথে যেতে পারেন। বা যদি এমন কেউ যায়, সেক্ষেত্রে তাদের ভিসা পাওয়াটা তুলনামূলক সহজ হয়। এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি পিতা বা মাতা বা একদম প্রথম রক্তীয় সম্পর্ক যারা, মানে পিতা মাতা বা মানে নিজের পরিবারের সদস্য যারা, তারা কেউ গেলে তাদের ব্যাংক স্টেটমেন্টে যদি রিফ্লেকশন ভালো থাকে বা তাদের ব্যাংক স্টেটমেন্টে যদি দেয়া হয় এবং তারা যদি একটি লেটার লিখে দেয় যে আমি আমার ছেলে বা আমার ভাই বা আমার বোন, আমি তাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই এবং তার খরচ আমি বহন করতে পারি বা আমি বহন করতে চাই, এই মর্মে যদি একটি চিঠিও লেখা থাকে, মানে এটা একটি কাভার লেটার লিখে দেওয়া যেতে পারে। এভাবে একটি কাভার লেটার লিখে তারপরে বাদ বাকি যে সমস্ত যে দেশের জন্য যেমন ডকুমেন্ট লাগে তেমন ডকুমেন্ট সহ আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এভাবে অনেকে যাচ্ছে। মনে করেন যে একটা শিশু, একটা স্টুডেন্টও না, স্টুডেন্ট তো স্টুডেন্ট, তাও তো একটু বড়, একটা শিশু, সেও কি যায় না দেশের বাইরে? সেও কি ভিসা পায় না? অবশ্যই পায়। কানাডার ভিসা পায়, আমেরিকান ভিসা পায়, যে দেশেরই হোক ভিসা পায়। তাদের পিতামাতার সাথে যায় বা তাদের বড় ভাই বোনের সাথে যায়। সুতরাং এটা ভয় পাওয়ার কিছু নেই যে আপনি স্টুডেন্ট তাই আপনি ভিসা পাবেন না, সেটা যেই দেশেই হোক না কেন। এবারে বলি, যারা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট বা 18+, 18-র বেশি, তারা একলাও কিন্তু যেতে পারবেন। তবে সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলো আপনাকে বুঝতে হবে। এক্ষেত্রে আপনার অনেকগুলো বিষয় কিন্তু মাথায় নিয়ে আসতে হবে। প্রথমত আপনি চিন্তা করেন, আমি বিষয়গুলো বলছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আপনি প্রাণীবিজ্ঞানের একজন ছাত্র। হ্যাঁ, প্রাণীবিজ্ঞানের যদি আপনি একজন অনার্সের অথবা মাস্টার্সের ছাত্র হয়ে থাকেন, আসলে প্রাণীবিজ্ঞান বলছি এই জন্য, আমি নিজে জুলজিতে মাস্টার্স, তো এই জন্যে। তো যাই হোক, প্রাণীবিজ্ঞান এমনই একটি বিষয়, এই বিষয়ে যারা পড়ে, এই বিষয়ে পড়ার পরে সাধারণত দেশের বাহিরে গিয়ে চাকরি তারা করতেও পারে, নাও পারে। আসলে এটা নিয়ে বলা খুবই কঠিন ব্যাপার। তবে এরকম একটি বিষয় নিয়ে পড়ছে, তার পিতা বা তার মাতা অথবা তার বড় ভাই এমন কেউ তাকে স্পন্সর করছে। হ্যাঁ, এই মর্মে কিন্তু একটি লেটার থাকতে হবে এবং তাদের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে এবং সেই সাথে তার যে বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে ছুটির আবেদন, যেটাই সেই ছুটির আবেদন থাকতে হবে এবং সেখানে কোনো প্রকারের কোনো অভিযোগ থাকা যাবে না, চারিত্রিক সনদপত্র ইত্যাদি, এরকম অনেক ডকুমেন্ট লাগবে। এগুলো সহ আবেদন করা যেতে পারে। এক্ষেত্রে বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যদি বাণিজ্যিক কোনো বিষয় হয়, বিজনেস স্টাডিজ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এরকম ইন্টারন্যাশনাল রিলেশন, ধরে নিন ইন্টারন্যাশনাল রিলেশনের কোনো স্টুডেন্ট দেশের বাইরে যাবে, সে উচ্চশিক্ষার জন্যও যেতে পারে, সে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারে, সেটা তার জন্য বেশি ফিজিবল। কিন্তু একজন ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়া স্টুডেন্ট, সে ট্যুরিস্ট ভিসায় আরেকজন, মানে তার বাবা স্পন্সর করবে, এই বিষয়টা দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হয় যে ততটা গ্রহণযোগ্য হয় না। যদিও ভিসা দেওয়ার অধিকার একজন ইমিগ্রেশন অফিসারের থাকে বা একজন ভিসা অফিসারের থাকে, তারা এই বিষয়টিকে আমলে নেবেন।
তবে আপনি চিন্তা করবেন আপনার পজিশন থেকে, যে আপনার কি পজিশন, এই পজিশনে মানে আপনি নিজেকে চিন্তা করেন যে আপনি যদি ভিসা অফিসার হন এবং আপনার সামনে যদি এরকম MBA পড়া একজন স্টুডেন্ট আসে, সে তার কোনো শুধু সে MBA পড়ে, তার বাবা মার মোটামুটি টাকা আছে, ব্যাংক স্টেটমেন্টে খুব বেশি যে টাকা আছে তা না, কিন্তু আপনি যেতে চাচ্ছেন মালয়েশিয়াতে, তো তখন ইমিগ্রেশন অফিসার কিন্তু মনে করতেই পারে যে তাহলে এই ছেলে মালয়েশিয়াতে গিয়ে হয় হায়ার স্টাডির জন্য চেষ্টা করবে, আর নাহলে কী করবে, সে চাকরি খোঁজা শুরু করবে, সে চাকরি খুঁজে চাকরি করা শুরু করবে। যেহেতু মালয়েশিয়া একটি উন্নত দেশ, বাংলাদেশের থেকে সেখানে আয় বেশি, কাজেই তার MBA যেহেতু শেষ পর্যায়ে, সে কোনোভাবে গিয়ে চাকরির ব্যবস্থা করে আসবে, হয়তো MBA দিবেও না, যেহেতু তার BBA আছে, সে BBA দিয়ে ওখানে চাকরি করা শুরু করবে, এমন ধারণা করতেও পারে, হতেও পারে। কাজেই এক্ষেত্রে আমি বলবো এরকম অবস্থায় অ্যাপ্লাই না করা ভালো। আর অ্যাপ্লাই তারপরও করতে পারেন যদি এমন হয়, মনে করেন ওই যে একটা গান আছে না, কোটিপতি পোলা, একজন যে আবেদন করছে তার পিতা মাতা, স্বামী স্ত্রী বা যেই হোক না কেন, তো মানে তার পরিবারের সদস্য যে তাকে স্পন্সর করবে, তার যদি অর্থনৈতিক সঙ্গতি বেশ ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তো একজন বেকার মানুষেরও কোনো সমস্যা নেই। অনেক দেখা যাচ্ছে যে এমন অনেক মানুষ আছে প্রচুর টাকার মালিক, তাদের সন্তান বা ছেলে মেয়ে কেউ কিছু করে না, পেশায় তারা বেকার, তারা কিছুই করে না, কারণ তাদের করার দরকার নেই। তাই বলে কি তারা ভিসা পাবে না? অবশ্যই ভিসা পাবে, তারাও ভিসা পাবে। কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেক সময় ভিসা মিস হয়, আমেরিকান ভিসা অনেকে মিস করে। এই কারণেই করে যে দেখা যাচ্ছে যে তারা লজিক্যালি চিন্তা করছে যে একজন হতে পারে তার বাবার টাকা আছে, কিন্তু তার তো নিজের কিছু নাই, নিজের পেশা নাই, সে সেই দেশে গিয়ে তো চাকরি করা শুরু করবে, এরকম একটা ধারণা কাজ করে। মূলত এই ধারণাটার জন্যই কিন্তু দেখা যায় যে ভিসা রিজেকশন হয়। আর একটা জিনিস মনে রাখবেন, ট্যুরিস্ট ভিসা আপনাকে কখন দেবে? যখন কয়েকটা শর্ত তারা মেইনলি ক্রস চেক করে। তার মধ্যে একটা শর্ত হচ্ছে টাই, যে আপনার দেশে আপনি যে ফিরে আসবেন, কেন ফিরে আসবেন, আপনার কোনো দেশে কোনো টাই বা বন্ধন আছে কিনা। ধরে নিন আপনার স্বামী আছে, বা আপনার স্ত্রী আছে, বা আপনার মা আছে, আপনার বাবা আছে, বা আপনার সন্তান আছে, আপনি দেশে ফিরে আসবেন, এটা একটা বড় কারণ। দ্বিতীয়ত, আপনি যে সফরে যাচ্ছেন, আপনি মাঝে মাঝেই সফরে যান কিনা, আপনার ট্রাভেল হিস্টোরি কেমন, এটা একটা বড় বিষয়। তৃতীয়ত, যে আপনি যে দেশের বাইরে যাচ্ছেন প্রকৃতই সেই দেশে যাওয়ার কোনো কারণ আছে কিনা। যেমন মনে করেন যে একজন মানুষ নেপাল যাচ্ছে, বা নেপাল গিয়েছে, এর আগে নেপাল গিয়েছে, কাজাখস্তান গিয়েছে, উজবেকিস্তান গিয়েছে, হ্যাঁ, তারপর এরকম মানে যেসব দেশে পাহাড় আছে, ইন্দোনেশিয়া গিয়েছে, তো সে যদি এরকম পাহাড়ওয়ালা এমন কোনো ইউরোপের দেশেও অ্যাপ্লাই করে, দেখা যাচ্ছে যে সে তার কাভার লেটারে লিখে দেবে যে আমি আসলে একজন মাউন্টেন ট্রেকার। তো একজন মাউন্টেন ট্রেকার, সে এরকম বিভিন্ন দেশে ভ্রমণ করেছে, সে স্টুডেন্ট, কোনো সমস্যা নেই, সে ভিসা পাওয়ার সম্ভাবনা তার আছে, অনেক ভালোই আছে, কারণ এটা তার ট্রাভেল হিস্টোরি তাকে প্রমাণ করছে যে সে আসলেই একে তো স্টুডেন্ট, বাট সে একজন মাউন্টেন ট্রেকার। তো সে মাউন্টেন ট্রেক করার জন্য সে এই দেশে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, ইউরোপও দেখা যাচ্ছে তখন তাকে ভিসা দিয়ে দিতে পারে। তবে সব দেশের ক্ষেত্রে কিছু ভিসা নীতির পার্থক্য আছে, এটা মোটা দাগে সব দেশের জন্য একবারে বলা সম্ভব না, তবে যে বিষয়গুলো কমন সব দেশের জন্য মোটামুটিভাবে প্রযোজ্য, সেই বিষয়গুলোই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। তো এবার হয়তো আশা করি অনেকেই বুঝতে পেরেছেন এই বিষয়টা, যে মানে এই প্রশ্নটা অনেকেই করে যে ভাই আমি ছাত্র, আমি যেতে পারবো কি না। আপনি আগে এটা চিন্তা করেন, প্রথমত এটা চিন্তা করবেন যে আপনার যদি কোনো 2 নম্বরই চিন্তা থাকে, তাহলে আপনি ঝেড়ে ফেলেন আর আমার ভিডিও বাদ দেন। প্রথম কথা, 2 নম্বরই যদি কারো চিন্তা থাকে যে আমি ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা শুরু করব, বা আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর আমি অবৈধভাবে থাকবো, এরকম আমাকে অনেকে কমেন্টে লেখে। এদের আসলে কি বলবো, আমি কিছু উত্তর দিতেও পারি না মাঝে মাঝে, আমার কাছে এটা নিয়ে বলার কিছু নাই। বেআইনি কিছু কেন করবেন ভাই? সোজা কথা, আপনার যদি কাজের জন্য যাওয়ার উদ্দেশ্য থাকে, আপনি কাজের জন্য ভিসা অ্যাপ্লাই করেন, আপনি আগে কাজ খোঁজেন, কিছুদিন সময় লাগবে, কিন্তু আপনি সঠিকভাবে যেতে পারবেন। তাছাড়া আপনি এভাবে অবৈধ হয়ে থাকলে আপনিই হয়রানির শিকার হবেন, আপনি অযথা বিভিন্ন জায়গায় জরিমানা দিবেন, জেলও হতে পারে। কি দরকার আপনার রিস্ক নেওয়ার? 2 দিনের এই দুনিয়াতে আসছেন, কয়দিন বা থাকবেন? এই কয়দিনের মানে একটু কষ্ট করেন, কষ্ট করে কেষ্ট মিলবে, ভালো জিনিস পাবেন। খামাখা খারাপের দিকে যাওয়ার কোনো মানে হয় না। তো সেজন্য আমি বলবো, যারা স্টুডেন্ট আছেন অভিভাবক সহ যাবেন, আর যারা 18+ বা বড় যারা আছেন, তারা ট্রাভেল হিস্টোরি অনুযায়ী ট্রাভেল করবেন। যেমন ধরেন আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি দেশের বাইরে ইন্ডিয়া, নেপাল, ভুটান এসব জায়গায় যেতেই পারেন, গ্রুপ ট্যুরে যেতে পারেন। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু গ্রুপ ট্রাভেলে যায়। তো গ্রুপ ট্রাভেলে যাওয়াটা খুব স্বাভাবিক একটি বিষয়।
এটার জন্য ভিসা সাধারণত দিয়ে দেয়, এটা রিজেক্ট করে খুবই কম, এইটার ক্ষেত্রেও রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম। সো এরকম যদি ক্ষেত্র থাকে, আপনার ক্ষেত্রেও আপনাকে বলে দিবে যে আপনি সেই দেশে ভিসা আবেদন করতে পারেন কিনা বা আপনি ভিসা আবেদন করার যোগ্য কিনা। এই ছিল আজকের মূল আলোচনার বিষয়। হয়তো এই আলোচনা আপনার কোনো না কোনো কাজে আসতে পারে। যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।